21শে আগস্টে গ্রেনেড হামলা মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস। এই চার্জশিটটা দেওয়া হয়, সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল, তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট খালাস পাওয়াদের পরিবার। পরিকল্পিত হামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, বললেন বিএনপি নেতারা। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17, তো আমি অনেক খুশি। আল্লাহ দিন চেয়েছিলাম বিচারের জন্য, আল্লাহ আমাদের দয়া করেছেন। এই 17টি বছর তাকে কে ফিরিয়ে দেবে? আওয়ামী লীগ আমলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় $16 বিলিয়ন। আর্থিক খাতের শ্বেতপত্র প্রতিবেদন ঐতিহাসিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয় ভারতীয় মিডিয়া, মন্তব্য পর রাষ্ট্র উপদেষ্টার। প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর অভিযোগ। ফ্যাসিস্টরা শান্তি বিনষ্টের চেষ্টা করছে, কবি সম্মেলনের জামায়াতে আমির, বললেন প্রভু নয় প্রতিবেশী বন্ধু রাষ্ট্র চায় তার দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি, গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি বুকে গড়ে উঠবে নতুন দেশ, আশা শিক্ষার্থীদের। সিস্টেমকে ডেভেলপ করতে হবে, তার মধ্যে দিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশের যে প্র্যাকটিক্যাল রূপ সেটা আসলে আমরা পাবো। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে মানবাধিকার নিশ্চিত হবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে। এবার জানাচ্ছি বিস্তারিত। 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে খালাস দেয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপদেষ্টা ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামিকে। আজ সিআইডির দেয়া সম্পূরক চার্জশিটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা যান। মামলা হলে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে পৌঁছায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল। রোববার সকাল 11টার দিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের সিনিয়র বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এ সময় বেঞ্চের অপর বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন পাশেই ছিলেন। শুনানিতে উপস্থাপিত নথি, যুক্তিতর্কের নোট ও আইন দেখে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারপতি। রায় প্রদানে পৌনে 1 ঘন্টার মতো সময় নেন দুই বিচারপতি। সেই রায় পরে বিস্তারিত প্রকাশ করবেন আদালত। চূড়ান্ত রায়ে বাতিল করা হয় বিচারিক আদালতে দেয়া পুলিশের তদন্ত প্রতিবেদন এবং একই আদালতের দণ্ড। ফলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 51 জন। যে 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে, অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি, কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। রায় প্রদানকালে এজলাসে উপস্থিত ছিলেন না অ্যাটর্নি জেনারেল। কোর্টে দায়িত্ব পালনরত রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমে কোনো কথা বলেননি। তবে মোবাইল ফোনে অ্যাটর্নি জেনারেল জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন, সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন।
আইনজীবীরা জানিয়েছেন এই মামলার রায়ের পর আপিল বিভাগে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন হলে আবারও উল্টে যেতে পারে রায়। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা যান। তবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মামলা হলে কয়েক দফা তদন্ত শেষে 2018 সালে রায় দেয় বিচারিক আদালত। তাতে তারেক রহমান সহ 51 আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। রবিবার সেই রায় বাতিল করে দিলেন হাইকোর্ট। সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মামলায় কারাগারে থাকা আসামিদের স্বজনরা। রায়ের স্বস্তির কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। মিথ্যা মামলায় দায় থেকে মুক্তি মিলেছে বলে দাবি করেন সাবেক শিল্প উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পরিবারও। 17 বছর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র 4 মাস। বাবার খালাসের রায়ে উচ্ছ্বাসে ভেসেছেন তার সেই ছোট্ট মেয়ে। এই যে আমার 17 বছর বয়স আব্বু ছাড়া পেল। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17। তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেয়ে। পাওয়ার তো কথা ছিল না। চাঞ্চল্যকর এই মামলায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায় 2011 সাল থেকে কারাগারে তিনি। মামলার আপিলের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন তার স্ত্রী তাহমিনা জামান, ছিলেন তার ছেলেও। আল্লাহ চেয়েছিলাম বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার করতে আমাদের দয়া করেছেন। এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং সবার কাছে দোয়া করছি যেন ইনশাআল্লাহ, কামনা করছি যেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ফিরে নিয়ে আসতে পারি। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরেক আসামি আব্দুস সালাম পিন্টুর স্বজনরা। একই অভিমত সাবেক সংসদ সদস্য শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদের পরিবারেরও। রায় আজকে প্রমাণ করেছে একটি মিথ্যা বানোয়াট মামলা ছিল। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাইকে ফাঁসানো হয়েছিল। আজকে দীর্ঘ 17 বছর ধরে তিনি জেলে রয়েছেন। মিথ্যা মামলায় আমার ভাই 17 বছর কারাভোগ করলেন। এই 17টি বছর তাকে কে ফিরিয়ে দেবে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করে। অনেক পরিবার, তাদের পরিবারের একজন সদস্য রাজনীতি করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং এই ধরনের প্রতিহিংসার রাজনীতির এখানেই সমাপ্ত হওয়া উচিত এবং আমি চাই বাংলাদেশে একটা সহমর্মিতা এবং সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি হোক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া 49 আসামির মধ্যে কারাগারে আছেন 31 জন, বাকিরা ছিলেন পলাতক। শিগগিরই দেশে ফিরে বিএনপির হয়ে আগামী নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। এমন তথ্য জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিদেশি শক্তির পরিকল্পিত গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে তারেক রহমান সহ বিএনপি নেতাদের খালাসের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেও মন্তব্য করেছেন তারা। ভয়াল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক চার্জশিট দেওয়া হয় 2011 সালের 3 জুলাই। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নতুন করে 30 জনের নাম যুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে মামলাটিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তোলে বিএনপি। এরই মধ্যে 2018 সালে তারেক রহমান সহ বিএনপি নেতাদেরকে দণ্ড দেয় দায়রা জজ আদালত। তবে 6 বছর পর আপিলের রায়ে খালাস পেয়েছেন সবাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই রায়ে প্রমাণিত হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। দাবি করেন, হামলার পেছনে ছিল বিদেশি শক্তি। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে।
বিকেলে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, আদালত ন্যায় বিচার করায় দ্রুত দেশে ফিরছেন তারেক রহমান। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে। আপিলের রায়ে সন্তোষ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে তারা নয়াপল্টনে আনন্দ মিছিল বের করেন। শেখ হাসিনার আমলে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে 2 লাখ কোটি টাকা। 15 বছরে উন্নয়ন বাজেটের 40% অর্থ আত্মসাৎ করেছে আমলারা। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, জিডিপির প্রবৃদ্ধিকে মিথ বানিয়েছিল বিগত সরকার। সরকারি প্রতিষ্ঠানে গজিয়েছিল দুর্নীতির ডালপালা। ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন শীর্ষ আমলা ও ব্যবসায়ীরা। অর্থনীতিকে খাদের কিনারায় রেখে দায়িত্ব ছাড়তে হয়েছে শেখ হাসিনা সরকারকে। গত 15 বছরের শাসনামলে ব্যাংকিং খাত নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি। দখল হয়েছে আর্থিক প্রতিষ্ঠান। বাজেট বাস্তবায়ন বলতে প্রকল্প কেন্দ্রিক উন্নয়নে আটকে গিয়েছিলেন নীতি নির্ধারকরা। অপকাঠামোর নামে বিদেশি ঋণ অপচয় নজির মিলেছে অহরহ। তাই ক্ষমতার পালাবদলের পরই অর্থনীতি নিয়ে নড়েচড়ে বসে ডক্টর ইউনূসের সরকার। গরজ যাচাই অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দিতে সময় বেঁধে দেওয়া হয় 90 দিন। সেই ডেডলাইন শেষ হয় রোববার সকালে। প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি দপ্তরের কর্মচারী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তির সাথে প্রায় 50টি বৈঠক করে কমিটি। এতে বলা হচ্ছে, বিগত 15 বছরে উচ্চ জিডিপির প্রবৃদ্ধিকে এক ধরনের মিথ বানিয়ে ফেলেছিল বিগত সরকার। কেননা অর্থনীতির গতির সাথে তথ্য, পরিসংখ্যান ও বাস্তবতার মিল ছিল না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপ্তি বেড়েছে দুর্নীতির। অনেক ক্ষেত্রে নির্দেশ পালনে বাধ্য ছিলেন আমলারা। শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীদের কেউ কেউ জোট বেঁধেছিলেন ক্ষমতাসীনদের সাথে। এ সময় সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, পাচার হয়েছে বিপুল অর্থ। পাশাপাশি অনিয়মের নজির মিলেছে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও আইসিটি খাতে। চূড়ান্ত প্রতিবেদনে নানা তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রকাশ্যে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির এক সভায় এমন মন্তব্য করে বলেন, পাচার করা ঠেকাতে যাদের এসব দেখার কথা ছিল সেসব সংস্থাও নীরব ছিল, এমনকি প্রতিবাদ করার সাহসও করেনি কেউ। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম। আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। প্রধান উপদেষ্টা বলেন, গোপনে নয়, লুটপাট করা হয়েছে প্রকাশ্যে। যাদের এসব ঠেকানো বা দেখার কথা, সরকারি সেসব সংস্থাও যেমন নীরব ছিল, তেমনি প্রতিবাদ করারও সাহস করেনি কেউ। পাচার হওয়া অর্থ অর্ধেকও যদি ঠেকানো যেত, স্বাস্থ্য, শিক্ষা খাত সহ পুরো দেশের চেহারা অন্যরকম হতো বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাইছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 15 বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো কানেক্টিভিটি হয়নি বলেও মনে করেন তিনি। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির 30 বছর পূর্তির অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর আলোচনার আয়োজন সিপিডির। এতে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। আলোচনা হয় দেশের সামগ্রিক প্রায় সব ইস্যু নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণ অভ্যুত্থান সহ্য হচ্ছে না ভারতীয় গণমাধ্যমগুলোর। বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাই তারা। Not only in India but all over the world. বাংলাদেশ নিয়ে সুসংগঠিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে শুধু ভারতে না, সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চায় তারা। সংখ্যালঘুদের নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর অপপ্রচারের শিকার হচ্ছে বাংলাদেশ, যা পুরোপুরি অন্যায়, অনৈতিক। নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায়
সিবিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিবিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। আমি আশা করি সিবিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে। শুরু হলো বিজয়ের মাস। ছাত্র অভ্যুত্থানের পর নতুন উদ্দীপনায় উদযাপিত হবে বিজয় দিবস। বিজয়ের মাসের শুরুতে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে, আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। পলাতক ফ্যাসিস্টরা দেশের শান্তি পরিবেশ নষ্ট করতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। জামাত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরানো কিংবা পর্দা করাতে বাধ্য করা হবে না বলেও জানিয়েছেন জামায়াতে আমির। আজ ফরিদপুর, নওগাঁ ও খুলনায় 3টি কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে। আলহামদুলিল্লাহ, অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কীভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না। তো তারা যারা ইসলামের উপর ইমান নেয় তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? খুলনায় খান জাহান আলী থানা জামাত আয়োজিত সম্মেলনে জামাত আমির বলেন, প্রভু নয় বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই তার দল। হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে, ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে, কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। এরা ছিল বেপরোয়া, এরা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান এবং সমীহ করেছে, এরা মানুষকে মানুষ গণ্য করে নাই। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 15 বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছে। এজন্য এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে জানান তিনি। গঠনের 2 মাস পেরিয়েছে প্রশাসন সংস্কার কমিশনের। বাকি 1 মাসে সুপারিশ প্রণয়নের কাজ শেষ করতে চায় কমিশন। এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় প্রশাসনকে আরো গণমুখী, রাজনৈতিক প্রভাব মুক্ত করা সহ কাঠামোগত পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না, পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার বলা এবং জেলা প্রশাসক শব্দ নিয়ে নেতিবাচক ধারণা আছে সাধারণ মানুষের। বিষয়টি স্বীকার করে জনপ্রশাসন সচিব বলছেন, এক্ষেত্রে শব্দগত সংস্কারের সুপারিশ করা হবে। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা। এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেন নেয়। কমিশন প্রধান বলছেন, সংস্কার নিয়ে গণশুনানিতে সেবা খাত সহ প্রশাসনের কর্মচারীদের কাজে সন্তুষ্ট না সাধারণ মানুষ, আমলারাই আমলাদের ক্ষতি করছে বলে তিনি মন্তব্য করেছেন। আমরা বলি কাক কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। একজন যদি আমলা সত্যিকারভাবে কাজ করতে চায় তাইলে তাকে রিস্ক নিয়ে বেশ কিছু কাজ করতে হয়, সাহসের সঙ্গে করতে হয়। সেইটা যাদের সাহস নাই সে তাড়াতাড়ি নতজানু হয়ে যায়। তা আমি কোনোদিন নতজানু হয়ে চাকরি করি না, কেউ আমাকে রগড়া দিতে পারেনি। মুহিত চৌধুরী বলেন, নির্ধারিত সময়ে সুপারিশ জমা দেবে কমিশন, কতটুকু গ্রহণ করবে তা সরকারের সিদ্ধান্ত। জাল ফেললে অনেক মাছই জালের মধ্যে আটকে পড়ে যাবে, কিছু বের হয়ে যেতে পারে, এটা আনঅ্যাভয়েডেবল। চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে 1964 কোটি টাকার ঋণ খেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংকের জীবন বীমা কর্পোরেট শাখা।
আদালত মামলাটি গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 7,43,00,000 শেয়ার হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন। রোববার সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় এসালম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের 1,964 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুস সামাদ লাবু সহ 10 জনকে আসামি করা হয়েছে। জনতা ব্যাংকের জীবন বীমা শাখা থেকে এসালম গ্রুপের মোট ঋণের পরিমাণ 8,216 কোটি টাকা, যা এ শাখার মোট ঋণের 90%। ঋণ প্রদানের সময় যথাযথ নিয়ম পরিপালন করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে দুদককে নির্দেশনাও দিয়েছেন আদালত। ঋণ আদায়ে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের নামে থাকা সব সম্পত্তি পর্যায়ক্রমে নিলামে তোলা হবে বলেও জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা। সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন। একটা সময় গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ ছিল হাতে গোনা। 1 দশকে পরিস্থিতি বদলে গেছে অনেকখানি, কিন্তু এখনো সেটি নারী পুরুষ সমতা থেকেও অনেক দূর। এর কারণ খুঁজতে গিয়ে এসেছে নানা মত। আর যারা কাজ করছেন তারাও কি ভূমিকা রাখতে পারছেন সমানভাবে? রাজধানীর ডেইলি স্টার ভবনে MRDA আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জেন্ডার সমতায় শুধু আইন নয়, বাস্তবে পরিণত করতে হবে নীতিমালা। জেন্ডার মিন ডাজ নট অনলি উইমেন্স রাইটস, মেল অর ফিমেল নিয়ে কথা বলবেন। জেন্ডার মিন্স দেয়ার আর সো মেনি জেন্ডার and you have to include them. নারী কর্মীর অংশগ্রহণের সঙ্গে সঙ্গে বারবার দক্ষতা যোগ্যতার কথাটা আছে। আমরা যারা সাইন করেছি প্রতিটি লাইন শব্দ দেখে সাইন করেছি, এবং আমরা যারা এটা বাস্তবায়ন করব প্রতিটি লাইন শব্দই প্রায় এটাকে লঙ্ঘন করব। নারীদের নিজেদের গড়ে তুলতে হবে দক্ষ করে, পরিবারকেও হতে হবে সাপোর্টিভ। যদি বাসা থেকে কিংবা পুরো সমাজ থেকে যদি আমাদের সহযোগিতাটা আমরা পাই, তাহলে এই জেন্ডার ব্যালেন্সের যে কথা আসছে কিংবা নারীদের যেই সনদটা এখানে তৈরি করা হয়েছে, আমরা যেটাতে সাইন করেছি, সেই জায়গায় আমাদেরও বাস্তবায়ন করতে অনেক সুবিধা হয়। আমাদের নারী সহকর্মী যারা আছে তাদেরকেও আরও বেশি কমিটেড হতে হবে, আরও বেশি ডেডিকেটেড হতে হবে নিজের কেরিয়ারের ব্যাপারে। অধিকাংশ পত্রিকা গণমাধ্যম হাউস চলে একটা খুবই স্বৈরাচারী কায়দায়। সেখানে সাধারণ সংবাদ কর্মী রিপোর্টার তারা কিন্তু সেখানে সাবালটার্ন এবং তাদের অবস্থা নারীর মতোই। এই জায়গাটা ডেমোক্রেটাইজেশন না হলে নারীর জন্য সেটা ভয়াবহ। যারা এটা বাস্তবায়ন করবেন তারাই বলুন যে তাদের সমস্যা কি হয়েছে এবং তারা সেটার কিভাবে সমাধান চান। গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ কিছুটা বাড়লেও এখনো নারীদের সাংবাদিক হিসেবে গ্রহণে কতটুকু প্রস্তুত সমাজ? সব অফিসেই নারী সাংবাদিক আছেন এবং তারা তাদের জায়গা থেকে চ্যালেঞ্জিং ভাবে কাজটা করছেন এবং তারা কিন্তু দক্ষ এবং যোগ্য এবং কোনো ক্ষেত্রে অনেকের চাইতে বেশি যোগ্য। শুধু নারীরা অংশগ্রহণ করলেই হবে না, এখানে পুরুষদের আরও বেশি গুরুত্বপূর্ণভাবে এবং আরও বেশি সংখ্যায় এগিয়ে আসতে হবে, যাতে করে সমাজের যে বৈষম্যহীন একটা ব্যবস্থায় সেটা আরও বেশি প্রগাঢ়ভাবে দেখা যায়। আমরা আমাদের কর্মক্ষেত্রে যোগ্যতা, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণ আছে কিনা সেটা আমরা বিবেচনা করব। তার জেন্ডার দিয়ে কোনো রকমের বৈষম্য করব না। ওয়েস বোর্ড দেওয়ার সময় নারী পুরুষ সমান অংশগ্রহণের শর্ত দেওয়ার দাবি ওঠে আলোচনা সভায়।